বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, লেবাননেও আঘাত, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাহরাইন কুয়েতেও আক্রমণ। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। আমাদের যেটা স্টকে ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। জ্বালানি নিয়ে শঙ্কায় লম্বা লাইন, পাম্পে পুলিশ, ডিপোতে সেনা মোতায়েন। জাহাজ আসায় হবে না সংকট, প্রভাব পড়বে না ঈদ যাত্রায়, আপাতত দাম বাড়াবে না সরকার। তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা, মিলবে উৎসব ভাতাও। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। ভুক্তভোগীর পরিবারকে সুরক্ষা দেবে সরকার। এবং স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সরকার। চলমান মেগা প্রকল্পের ঋণ জটিলতা সমাধানের আশ্বাস নয়াদিল্লির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনায়। তেহরানে বিমান হামলায় তেল ও পানি শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন অন্তত 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আর তেহরানের সঙ্গে সমঝোতা না করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকেই অপেক্ষা করছেন রাত থেকে। তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ করছেন অনেকে। পাম্পের প্রতিনিধিরা বলছেন শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ কিছুটা কম। এদিকে ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষায় রাত 3টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। মহাখালী রেলগেটের
ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, লাইনে আছি, একদম শেষ মাথা থেকে আস্তে আস্তে খুব এটা আগানোর যে ধরন সেটা আসলে খুব স্লো। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। বাংলাদেশে যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। কালকে রাত্রে পর্যন্ত যা ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদের পাম্পে 10 লিটারও তেল নাই। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন চালান আসায় দেশে জ্বালানি মজুদ বেড়েছে। আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় এই যাত্রায় কোনো প্রভাব পড়বে না। আর সাশ্রয়ী নীতির কারণে এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে ঈদ যাত্রা। যদিও চলমান পরিস্থিতিতে বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে দৈনিক জ্বালানি তেলের ক্রয়সীমা। রোববার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, রোববার নতুন চালান আসায় দেশে আরও বেড়েছে জ্বালানি তেলের মজুদ। আপাতত আমরা দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে আমরা বলেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। 14 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ প্রতি 10,000, মন্দির, গির্জা, প্যাগোডায় মাসে দেয়া হবে 8,000 টাকা। মিলবে উৎসব ভাতাও। নির্বাচনে জয়ী হলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে সেই প্রতিশ্রুতি পূরণের পালা এবার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জানালেন, সরকারি ভাতা দেয়া শুরু হবে ঈদের আগেই। 14 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 14 তারিখ সকাল 10টায় ওসমানী মিলনায়তনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটা উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাইলট স্কিমের আওতায় প্রতি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা থেকে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে প্রতিটি উপজেলা থেকে 2টি করে মোট 990টি মন্দির, 72টি উপজেলায় 144টি বৌদ্ধ বিহার এবং 198টি উপজেলায় 396টি গির্জা বাছাই করা হয়েছে। মাসিক ভাতা বাবদ ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000, খাদেম 2,000 টাকা পাবেন। আর মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের জন্য সব মিলিয়ে 8,000 টাকা করে পাবেন। ধর্মীয় উৎসবেও দেয়া হবে বোনাস। ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ,
যাজক ও সহকারী যাজকদেরকে ২,০০০ টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী দিতে চলতি অর্থ বছরে ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। আর ৪ বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আনতে সরকারের খরচ হবে ৪,৪০০ কোটি টাকা। সরকার আগামী ৪ অর্থ বছরে মোট ৪টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী। আপনারা প্রমাণ পাবেন এটা ডিস্ট্রিবিউশনের পরে কতটুকু স্বচ্ছ হয়েছে ইনশাআল্লাহ। আপনারাও বলবেন যে এটা স্বচ্ছতার মাধ্যমে। সারা দেশে ৪.৫ লাখ উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আসলে ১৫ লাখ লোক সরকারি এ সুবিধা পাবেন। খাস করে দোয়া করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না জানতে চান হাইকোর্ট। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিয়েও রোল, শিশুদের পরিবারের খোঁজ না রাখার অভিযোগ। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারীরা এগিয়ে গেলে এগিয়ে যায় জাতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রচেষ্টা রীতিমতো ফৌজদারি অপরাধ বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে বিশ্ব নারী দিবসে রাজধানীর আগারগাঁওয়ে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ নেবে সরকার। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। সন্ধ্যার সময় আরও থাকছে। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেফতার, জানালো ভারতীয় বার্তা সংস্থা ANI। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ।
বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ভারতের ঋণ সহায়তায় চলমান বড় প্রকল্পগুলোর জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। গেল বছরের জুনে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটজাত সুতা, বিশেষ সুতা সহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, দুদেশের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জানান, ভারতীয় ঋণে বাংলাদেশের চলমান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও all the projects which are on the ground are moving forward satisfactorily. There are some teething issues that we are trying to resolve. That happens in big projects. ভারতীয় এই কূটনীতিকের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলছেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। স্থলবন্দরের এফিসিয়েন্সি, কাস্টমস যে ইস্যুগুলো আছে, আমাদের বিভিন্ন ইস্যুজ আছে, সব মিলিয়ে আলাপ হয়েছে। এগুলো প্রোগ্রেস করার ব্যাপারে আলাপ হয়েছে। সো হোপফুলি এটা প্রোগ্রেস করবে। ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে বনগাঁও সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছিলেন। গত বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খেলার খবর, বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ভেঙে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জমা দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বে ভোট বর্জন করা ক্লাব কর্তারা। নির্বাচনে অনিয়ম উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিটির দাবি তাদের। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের তেল ও পানি শোধনাগারে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দেশে জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে দীর্ঘ সারি, তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা, 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা, মিলবে উৎসব ভাতাও। এবং ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেফতার, জানালো ভারতীয় বার্তা সংস্থা এএনআই। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদ সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।